Hello everyone, I am Alok and you are watching Smart Maths. এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি WBCS মেইনস 2020 পেপার 6 এর সলিউশনের থেকে শেষ পার্ট এবং 5 নম্বর পার্ট, যেখানে রিজনিং এর যে সকল প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলিউশন তোমাদেরকে প্রোভাইড করব। চারটে পার্টে ম্যাথের প্রশ্নগুলো প্রোভাইড করেছিলাম এবং এটা 5 নম্বর পার্ট। এই পার্টে রিজনিং এর যে সকল প্রশ্নগুলো এসেছিল WBCS এর 2020 মেইনসের পেপার 6 এর থেকে সেগুলোর সলিউশন আমরা দেখে নেব। আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখো। এগুলো কিন্তু তোমাদের ফিউচার প্রিপারেশনে হেল্প করবে, শুধুমাত্র WBCS নয়, অন্যান্য যে সকল ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো আছে সেখানে তোমাদের অবশ্যই এখান থেকে তোমাদের হেল্প করবে প্যাটার্নটা বুঝতে, যে কিভাবে প্যাটার্ন চেঞ্জেস হচ্ছে। আচ্ছা, স্টাডি চলে আসছি এখানে কোশ্চেন নাম্বার 102-তে। 100 অবধি পুরোপুরি ম্যাথই ছিল, তারপরের থেকে মাঝে মাঝে ম্যাথ, মাঝে মাঝে রিজনিং ছিল। ম্যাথগুলো করে দিয়েছি বেছে বেছে, এবার হচ্ছে রিজনিং এর পালা। দেখো কি বলছে, ইফ উই রাইট দি লেটার্স, এখানে বড় একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ দেওয়া আছে। এরকম কোশ্চেন ব্যাংকে সচরাচর দেখতে পাওয়া যায়। ইফ উই রাইট দি লেটার্স অফ দি অ্যাবভ সিরিজ ইন দি রিভার্স অর্ডার, হুইচ লেটার ইজ দি মিডল মোস্ট। এটাকে যদি পিছন দিক থেকে তুমি লেখা শুরু করো, HIA এইভাবে করে লেখা শুরু করো, তাহলে মিডল মোস্ট একদম মাঝখানে কোনটা থাকবে। তো এদিক থেকে আমার কাউন্ট করলেই হবে এদিক থেকে মাঝখানে কোনটা পড়ছে। তো এদিক থেকে মাঝখানে পড়া আবার এদিক থেকে মাঝখানে পড়া একই ব্যাপার আসবে। আমাকে দেখতে লাগবে এখানে কটা লেটার আছে মোট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37টা, টোটাল 37টা লেটার আছে। আর এটাকে মনে করে রাখো, কারণ এটা আমাদের পরবর্তী কোশ্চেনগুলোতে হেল্প করবে। কারণ এই পার্টিকুলার একটা এগুলো বাঞ্চ অফ কোশ্চেন থাকে, মানে একটা দিয়ে 4-5টা কোশ্চেন থাকে, সেরকমই আছে, কিন্তু করা হয়েছে কি কোশ্চেন পেপারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। তো বারবার আমাদেরকে যাতে গুনতে না হয় আমি মনে রাখবো এটাকে 37, ঠিক আছে। টোটাল লেটার হচ্ছে 37টা। এবার 37টা, তাহলে যদি মিডিলে কোনটা আসবে, এদিকের থেকে 18টা বাদ আর এদিকের থেকে 18টা বাদ, মাঝখানে যেটা পড়বে সেটা মিডিল। এই দিক থেকে গোনো চাই এদিক থেকে গোনো, যেদিক থেকে গোনো মিডিলে ওটাই আসবে। তার মানে 19 নাম্বার পদ যেটা, সেটা হচ্ছে মিডিলে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এদিক থেকেও যদি গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, ভি আসছে মিডল মোস্টে। Suppose the following words man, main, machine, method, methodical, make, mentor or map are arranged according to dictionary. Dictionary নিয়ম অনুযায়ী যদি সাজানো হয়, which of them will be at the start? স্টার্টের পজিশনে কোনটা থাকবে, মানে স্টার্টিং এ কোনটা হবে। তাহলে অ্যালফাবেটিক্যালি সাজানো হয় ডিকশনারিতে, মানে দেখো সবার প্রথমে এম আছে, তো সবার প্রথমে এম থাকবে, ঠিক আছে। তারপরে এখানে এ দিয়ে আছে, এখানে ই আছে, এ ই। তাহলে অ্যালফাবেটিক্যাল সিরিজে এ আগে আসে না ই আগে আসে? এ আগে আসে। তার মানে এরপরে আমাদের এ দিয়ে যে লেটারগুলো, মানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আগে পড়বে। ই দেওয়া ওয়ার্ডগুলো আমাদের হবে না, মানে ফার্স্টে তো এগুলো আসবে না কোনো রকম ভাবেই। তাহলে ম্যান, মেশিন, মেক বা ম্যাপ হতে পারে। তাহলে এম এ হয়ে গেল। তারপরে কি আসছে, এখানে তো এন আছে বাট এখানে আছে সি, 3 নাম্বার লেটারটা সি আছে, এখানে 3 নাম্বার লেটারটা কে আছে, আর এখানে 3 নাম্বার লেটারটা পি আছে। তাহলে এন, সি, কে আর পি এর মধ্যে আগে কি আসে? সি আসে আগে। তাহলে নিশ্চয়ই এটা আসা উচিত, অর্থাৎ MACHINE এই ওয়ার্ডটা একদম স্টার্টিং এ আমাদের আসবে, মেশিন, ঠিক আছে। স্টাডি দি ফলোইং অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স এন্ড অ্যান্সার দি কোশ্চেন বেসড অন ইট, যেটা আমরা করেছিলাম ওই সিরিজটাই দেওয়া আছে। দেখো GAGH ওই সিরিজটাই, একই সিরিজ দেওয়া আছে এখানটায়, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভায়েলস দ্যাট আর অ্যাবসেন্ট ইন দি অ্যাবাভ সিরিজ, এই সিরিজে কোন কোন ভায়েলগুলো নেই, মানে কতগুলো ভায়েল নেই। আমরা জানি ভায়েল কি কি হয়, AEIOU, এগুলো আমাদের ভায়েল হয়, AEIOU 5টা ভায়েল। তার মধ্যে থেকে দেখো এ এখানে আছে। তারপরে যদি আমি আই এর কথা বলি, আই এ যে এখানে দেখতে পাচ্ছি আমি আইও আছে। ও এর কথা যদি বলি, হ্যাঁ ও আছে। ইউর কথা যদি বলা যায়, দেখো ইউও আছে। কিন্তু ই যদি বলি, GAGH, কোথাও আমি কিন্তু ই দেখতে পাচ্ছি না। এটা বেসিক্যালি এটা ই না, এটা মেবি কে বা বি সামথিং ছিল, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। এটা কে, এটা হ্যাঁ দাগ দিয়ে দিয়েছে, কে হবে এটা। তো যাই হোক, ইটা কিন্তু এখানে নেই, অর্থাৎ দ্য নাম্বার অফ ভায়েলস দ্যাট আর অ্যাবসেন্ট ইন দি অ্যাবাভ সিরিজ, এই সিরিজে কটা ভায়েল নেই? একটা ভায়েল নেই। এ জানি না 2 করেছে, এই আইটাকে মিস করে দিয়েছিল কোনো কারণবশত, সিলি মিস্টেক। এই কোশ্চেনটা একদম রিপিটেড, এটা WBCS এরই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, রিজনিং এর একটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এটা, ঠিক আছে।
তো প্রিলিমিনারিতে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো প্রিলিমিনারিতে এটা কিন্তু এসছে, আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে, দেখে নেবে মিলিয়ে। এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সিডি স্কোয়ার, এটার 5 নম্বর পদটা কি হবে? এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সিডি স্কোয়ার, তার মানে নিশ্চয়ই দেখো এ বি সি, তাহলে পরে একটা ডি হওয়া উচিত, বি সি ডি তাহলে ই হওয়া উচিত, দেন 5 নাম্বার পদটা ডি এর পরে ই হয়ে যাবে, আর ই এর এখানে এফ হবে, মানে ই এফ স্কোয়ার, এটা হওয়া উচিত এর 5 নাম্বার পদ। ওকে, if all the letters of the word rationalization are written according to the alphabetical order, which letter will be farthest from the first letter? প্রথম লেটারের থেকে সব থেকে দূরে অবস্থিত হবে কোন লেটারটা? তো প্রথম লেটারের থেকে সব থেকে দূরে অবস্থিত হবে কোন লেটার? সেটা লাস্টের লেটারটাই হবে। if all the letters of the word rationalization, এর যে প্রতিটা লেটারকে যদি আমি অ্যালফাবেটিক্যালি সাজাই, মানে এ বি সি ডি আকারে পরপর যদি আমি লিখি, তাহলে প্রথমে যে লেটারটা বসবে তার থেকে একদম দূরের পজিশনে গিয়ে থাকবে কোনটা? মানে একদম লাস্টের লেটারটা। তার মানে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে লাস্টের লেটারটা বের করতে হবে। তাহলে এখানে যে সকল অ্যালফাবেট গুলো আছে স্টার্টিং তো হবে এ দিয়ে, কারণ এ আছে এর মধ্যে, আর একদম লাস্টের মাঝখানে বাদ বাকিগুলো বসলো, লাস্টে গিয়ে কি হবে? টি হবে। দেখো আর এ টি আই ও এন এল, এই যতগুলো অ্যালফাবেট দেওয়া আছে বা লেটার দেওয়া আছে তার মধ্যে সব থেকে দূরের লেটার লাস্টে কোনটা বসবে? টি বসবে। টি এর পরে আর কিছু নাই এখানটায়, তাহলে এর থেকে একদম দূরে অবস্থিত সেটা কত হচ্ছে? টি হচ্ছে। বেসিক্যালি লাস্টে যেটা বসবে সেটা। ইফ দি লেটার্স ইন দি ওয়ার্ল্ড পিএসসি এক্সাম আর রিঅ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দি ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, এর প্রতিটা লেটারকে যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে প্রথমে কে আসবে? সি আসবে, সরি এ আসবে প্রথমে, এর পরে চলে আসবে আমার সি, সি এর পরে হয়ে যাবে ই, তারপরে বাঁচলো পি এস এক্স, আর এক্স তো সবার লাস্টে হয়ে যাবে, পি কিউ আর এস, এম হবে, তারপরে হবে পি, তারপরে হবে এস। দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালাম, এম এন ও পি কিউ আর এস এক্স। সাজালে পরে বলছে হাউ মেনি লেটার্স উইল রিমেন ইন দি সেম পজিশন আফটার অ্যারেঞ্জমেন্ট। এইভাবে চেঞ্জ করার পর, রিঅ্যারেঞ্জমেন্ট করার পরে, আফটার দি রিঅ্যারেঞ্জমেন্ট মানে এইভাবে করে চেঞ্জ করার পরে আগেকার কোন লেটারটার পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমি দেখি পি এর জায়গায় এ আসলো, এস এর জায়গায় সি, সি এর জায়গায় ই, ই এর জায়গায় এম, এক্স এর জায়গায় পি, সবগুলোই বদলে গিয়েছে, এরকম কোনোটাই নেই। তো এটা জিরো হয়ে যাবে। ভুল করেছে জানি না কেন, বাট এটা খুবই ইজি, এই ধরনের কোশ্চেন আমরা করে থাকি। এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করার পরে কতগুলো লেটারের পজিশন চেঞ্জ হচ্ছে না, সবগুলো লেটারের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার আসবে জিরো। এরকম আরেকটা প্রশ্ন আছে পরবর্তীতে দেখবো আমরা। একটা পাজল দেওয়া ছিল, পাজলটা খুবই ইজি পাজল, জাস্ট খালি একটু ভাবনা চিন্তা করে সলভ করে নিলে, কোশ্চেন্স গুলো তো জল ভাতা ছিল, মানে পাজল খুব কঠিন ছিল না। রিজনিং এর যে প্রশ্নটা বলবো 35টার মতো কোশ্চেন, তার মধ্যে 2 থেকে 3টে বাদ দিয়ে বাদ বাকিগুলো কিন্তু ইজি ছিল, কঠিন ছিল না। শুধুমাত্র আমি এখন অ্যানালাইসিস করার পর যা বুঝতে পারছি, এই যে পেপারটা ছিল ইট উইল নট টাফ এক পেপার বলা যাবে না, বাট যেহেতু প্যাটার্নের বাইরে আর কি কোশ্চেন পেপার করা হয়েছে এটা বলতে পারি। হঠাৎ করে একজন অ্যাসপিরেন্ট একটা মাইন্ডসেট নিয়ে গিয়ে পরীক্ষায় যখন একটা ডিফারেন্ট কাইন্ড অফ পেপার দেখে, তার অনেকটা মনোবল ভেঙে যায়। এইটাই হচ্ছে এখানে গেম চেঞ্জার বা খেলা হবে এই জায়গাটাতেই, যে যারা ওই নিজের নামগুলোকে ধরে রেখে ঠিকঠাক করে গোটা পেপারটা প্রথম থেকে শেষ অবধি দেখতে পেরেছে, তারা এখানে ভালো স্কোর করতে পারবে। এখানে আমাদের দেওয়া আছে মনিকা, অমর, আকবর এন্ড অ্যান্থনি লিভ ইন 4 অ্যাপার্টমেন্টস দ্যাট আর অ্যারেঞ্জ সাইড বাই সাইড। চারজন 4টা অ্যাপার্টমেন্টে থাকে, যেগুলো সাইড বাই সাইডে, 4টা অ্যাপার্টমেন্ট, 1টা 2টো 3টে 4টে, সাইড বাই সাইডে 4টা অ্যাপার্টমেন্ট। Only one of the above 4 persons is the landlord. এই যে জায়গাটার যে মালিক, সেই জায়গাটার যে মালিক, এদের 4 জনের মধ্যে কেউ একজন হচ্ছে জায়গার মালিক, কে সেটা আমি জানি না। এন্ড বলছে হুজ অ্যাপার্টমেন্ট ইজ অ্যাট দি ওয়ান এন্ড, এবং ল্যান্ডলর্ডের অ্যাপার্টমেন্টটা এক প্রান্তে আছে। তাহলে আমি দুটো পসিবল কেস নিয়ে চলছি, একটা কেস 1 আর একটা কেস 2। একবার শুধু আমাদের পাজলটা সলভ করতে হবে, কোশ্চেনগুলো ফটাফট হবে তখন। তো এবার ল্যান্ডলর্ড যে আমি এল এল লিখলাম এক প্রান্তে, তাহলে হয় এই প্রান্তে আছে নয়তো এই প্রান্তে আছে, এই দুটো কেসই হতে পারে। ল্যান্ডলর্ডটা কে আমি এখনো জানি না। আমাকে বললো এবার অমরস অ্যাপার্টমেন্ট ইজ নাইদার নেক্সট টু মনিকাজ অ্যাপার্টমেন্ট নর নেক্সট টু আকবর অ্যাপার্টমেন্ট। মানে আমার অমরের যে অ্যাপার্টমেন্টটা সেটা মনিকা আর হচ্ছে কে আরেকজন কে আছে আকবর, এদের পাশে থাকবে না। মানে বোদ্ধা কথা, অমরের পাশে মনিকা বা আকবর থাকবে না, সে যেই সাইডে হোক, এই সাইডে হোক ওই সাইডে হোক, থাকবে না। আর সেটা তখন কখন পসিবল? সেটা একমাত্র তখনই পসিবল যখন অমান হচ্ছে একদম অমর লাস্টে অবস্থিত। অমর যদি লাস্ট পজিশনে থাকে তাহলেই একমাত্র এটা পসিবল। কিন্তু সেটা হতে গেলেও আরেকটা কেস হতে হবে, কারণ অমরের পাশে আকবর থাকা যাবে না, অমরের পাশে মনিকাও থাকা যাবে না। তাহলে একমাত্র বাঁচলো কে? অ্যান্থনি।
তার মানে অমরের পাশে হবে অ্যান্থনি, একদম 100% শিওর আমরা পেয়ে গেলাম। অমরের পাশে অ্যান্থনি হয়ে গেল। এবার আমাকে দেখো বলা হচ্ছে মনিকার অ্যাপার্টমেন্ট লাস্টে নেই, তাহলে মনিকার অ্যাপার্টমেন্ট যদি লাস্টে না থাকে তাহলে মনিকা নিশ্চয়ই ল্যান্ডলর্ড না, তাহলে এটা মনিকা হবে, এইটা হয়ে যাবে মনিকা। তাহলে ল্যান্ডলর্ডটা কে, যে বাঁচলো ল্যান্ডলর্ডটা কি, আকবর বাঁচলো, তাহলে আকবর হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড এখানটায়, আকবর। বাস খুবই ইজিলি আমরা এটাকে কিন্তু করে নিলাম। তো এখানে বেসিক্যালি কেস দুটোই হতে পারে, এটাও সঠিক এটাও সঠিক, দুটোই হতে পারে, এটা মাথায় রাখো, কারণ এইটা ছবি আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যখনই আমাকে পরের কোশ্চেন করতে হবে আমাকে কিন্তু চাইলে এখানে ব্যাক করে আসতে হবে। তো এটাতে প্রশ্ন কি করেছে দেখা যাক, বলছে হু লিভস জাস্ট বিসাইড দি ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের জাস্ট পাশে কে থাকে, ল্যান্ডলর্ড তো আকবর, আকবরের জাস্ট পাশে কে আছে, মনিকা আছে, তো এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। তারপরে আমি পরেরটাতে আসছি। তো এটা তো হয়ে গেল, চলো পরেরটা দেখা যাক। ইফ দি লেটার্স ইন দি ওয়ার্ড পিএসসি এক্সাম, ওই একই পিএসসি এক্সাম, আর রিঅ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দি রিভার্স ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, রিভার্স ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। অর্থাৎ আগের বার আমি সাজিয়েছিলাম কি, এ প্রথমে আসছিল, এর পরে সি, তারপরে ই আসছিল, তারপরে এম হয়ে যাচ্ছিল, পি হয়ে যাচ্ছিল, এস হচ্ছিল, লাস্টে এক্স। বাট এবার রিভার্সে সাজাতে হবে, অর্থাৎ আগে এক্স আসবে, তারপরে এস আসবে, তারপরে পি, তারপরে এম, তারপরে ই, তারপরে সি, তারপরে এ। রিভার্স অর্ডারে যদি সাজাই তাহলে কতগুলো লেটারের পজিশন চেঞ্জ হবে না, একটাই লেটারের। এস 2 নাম্বার পজিশনে ছিল, এখনো 2 নাম্বার পজিশনে আছে, বাকিগুলো সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে একটা অ্যালফাবেটের বা লেটারের পজিশন চেঞ্জ হচ্ছে না। নেক্সট পরবর্তীটা দেখা যাক, আমি অলরেডি নোট করে নিয়েছি এইটা, এই আমরা সলভ করলাম একটু আগে এখানটা থেকে পাজেলটা। কি বলছে, অমর লিভ, অমর কোথায় থাকে, অ্যাট ওয়ান এক্সট্রিম এন্ড, এক প্রান্তে, এক যে কোনো একটা প্রান্তে অমর থাকে, এটা আমাদের ট্রু হয়ে গেল। দেখো সলভ করতে যেটুকু টাইম লাগছিল, কোশ্চেন গুলো করতে আর সময় লাগবে না, 5টা কোশ্চেন যদি থাকে ওই সলভ করতে যদি 2 মিনিট লাগে, বাকিগুলো কয়েক সেকেন্ডে সলভ হবে। এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন লাগলো এটা আমার, এর আগে দেখেছি যদিও কোশ্চেন গুলো। কনসিডার দি ফলোইং 3 স্টেটমেন্টস বাই অমর, আকবর আর অ্যান্থনি। অমর বলছে অ্যান্থনি, আর লিখছি না, লেখাই আছে এখানে, একটু বুঝে নাও কষ্ট করে, ঝাপসা থাকলো। অমর বলছে অ্যান্থনি ইজ আ গুড বয়, আর আকবর বলছে অমর ইজ আ লায়ার। অ্যান্থনি আবার বলছে আই এম নট এ গুড বয়। তিনজন 3টা স্টেটমেন্ট দিল। এবার বলছে ইউ নো দ্যাট অ্যাট লিস্ট 2 অফ দেম আর টেলিং দি ট্রুথ, তুমি জানো যে তাদের মধ্যে কমপক্ষে দুজন সত্যি কথা বলছে, তাহলে হু ইজ অর আর টেলিং দ্য ট্রুথ, তাহলে তারা কারা যারা সত্যি কথা বলছে। তো অনলি আমার তো হবে না, কারণ দুজন সত্যি কথা বলছে, তাহলে উত্তরটা দুজন হওয়া উচিত, এই দুটোর মধ্যে কোনো একটা আমাদের উত্তর আসবে। এবার বুঝবো কিভাবে, খুব ইন্টারেস্টিং। দেখো এখানে আমাদেরকে ধরে কাজ করতে হবে, হাইপোথেসিস করে। আমি হাইপোথেসিস করলাম বা ধরে নিলাম যে অমর মিথ্যা কথা বলে, অমর লায়ার, আমি মনে করে নিলাম অমর হচ্ছে লায়ার। অমর যদি লায়ার হয় তাহলে ওর যেটা কথা বললো অ্যান্থনি ইজ আ গুড বয়, তার মানে অ্যান্থনি ওর হিসাবে ও মিথ্যে কথা বলছে। ও যদি লায়ার আমরা ধরে নিই তাহলে অ্যান্থনি গুড বয় হওয়া উচিত না, ও তো গুড বয় বলছে কিন্তু ও তো লায়ার, তাহলে অ্যান্থনি গুড বয় না। এবার পরের স্টেটমেন্টটাতে আসছি, আকবর কি বলল, দুজনকে কিন্তু সত্যি বলতে হবে আর একজনই মিথ্যা বলবে। আকবর কি বলল, অমর ইজ এ লায়ার। এ যদি মিথ্যা কথা বলে তাহলে এরা দুজন তো সত্যি কথা বলবে, এরা তো ট্রু কথাই বলবে, কারণ একজন লায়ার হলে বাকি দুজনকে ট্রু হতে হয়। তাহলে আকবরের স্টেটমেন্টটা সঠিক হওয়া উচিত যে অমর হচ্ছে লায়ার। তাহলে হ্যাঁ, আমি তোকে লায়ার ধরেছি, আকবর বলছে অমর লায়ার, হ্যাঁ ঠিক আছে, স্যাটিসফাই করে যাচ্ছে যে না এ তো লায়ার আমরা ধরেই নিয়েছি, আর আকবরও বলছে লায়ার, এ মিথ্যা বলছিল ওই জন্য ও তো মিথ্যা বলে, আর আকবর সত্যি বলে, তার মানে ও বলছে লায়ার, তাহলে লায়ারের সাথে লায়ার মিলে যাচ্ছে, ঠিক আছে। সেই হিসাবে আমি যদি অ্যান্থনিকে ধরি, অ্যান্থনি কি বললো আবার, অ্যান্থনির কথাটাও সত্যি হবে, কারণ এ মিথ্যা বলে তো বাকি দুজন সত্যি বলে। অ্যান্থনি বলল আই এম নট এ গুড বয়, তাহলে অ্যান্থনি আবার নিচে থেকেই বলছে, অ্যান্থনি বলছে আই এম নট এ গুড বয়, তার মানে অ্যান্থনি গুড বয় নয়। ঠিক, অ্যান্থনি সত্যি কথা বলে, ও গুড বয়, তার মানে সত্যিই না। তাহলে দেখো এ লায়ার, কারণ এ বলছিল অ্যান্থনি ঠিক কথা বলে, কিন্তু এ তো লায়ার, লায়ার যেহেতু সেই জন্য ওর হিসাবে অ্যান্থনি ইজ আ গুড বয়। আবার অ্যান্থনি নিজেও বলছে গুড বয়, এবং ও তো গুড বয় হবে কারণ একে ভুল ধরলে একে সত্যি কথা বলে, আর এটাও সত্যি কথা হতে হবে, ধরুন দুজনের সত্যি কথা হওয়া উচিত। আর এর সত্যি কথা যদি হয় তাহলে এর হিসাবে অমর হচ্ছে কি, অমর হচ্ছে লায়ার,
অমরকে তো লায়ার দেখাই গেল, তাহলে আমাদের স্যাটিসফাই করে গেল কন্ডিশনটা, অর্থাৎ আমি অমরকে লায়ার হাইপোথিসিস করলাম, আমার হাইপোথিসিসটা ঠিক বসে গেল যে না আমার হাইপোথিসিস ইজ কারেক্ট। তাহলে এইটাই হচ্ছে আমাদের গল্প হবে যে এরা দুজন ঠিক কথা বলে, অর্থাৎ আকবর এবং অ্যান্থনি। তুমি যদি, আমি লায়ার নিয়ে কেন করলাম, কারণ অলরেডি আমি সলভ করে রেখেছি। তুমি যদি একে ট্রু নিয়ে করতে যে না এ সঠিক কথা বলে, তাহলে দেখবে কন্ট্রাডিকশন চলে আসবে। তুমি যদি ধরে নাও যে অমর সঠিক কথা বলছে, তাহলে অমরের হিসাবে অ্যান্থনি গুড বয় হওয়া উচিত, ঠিক আছে, সঠিক কথা বলছে তাহলে অ্যান্থনি গুড বয় হওয়া উচিত অমরের হিসাবে। আবার আকবর বলছে অমর ইজ এ লায়ার, অমর ইজ এ লায়ার, আকবর বলছে অমর ইজ এ লায়ার, তো এ তো সঠিক কথা আমি ধরেছি, তাহলে অমর তো সঠিক কথা বলে, তাহলে একে যদি তুমি লায়ার নিয়ে নাও, আকবরকে লায়ার, তাহলে আমি ধরে নিলাম যে আকবর মিথ্যা বলছে, কারণ আমি একে সঠিক ধরলে তো আমাকে দুজনকে মিনিমাম সঠিক ধরতে হবে। তুমি একে সঠিক ধরলে এটাকে সঠিক ধরতে পারবে না, কারণ এটাকে সঠিক ধরলে পরে এর হিসাবে তো তোমার অ্যান্থনি লায়ার হয়ে যায়, কিন্তু অ্যান্থনি তো লায়ার না, অ্যান্থনি ট্রু ধরেছি, তাহলে এটাকে লায়ার ধরতে হবে। আচ্ছা, এটাকে যদি লায়ার ধরি তাহলে আমার অ্যান্থনির কথাটা আবার ঠিক হতেই হবে, কারণ দুজনকে ঠিক হতে হয়। এবার অ্যান্থনির হিসাবে ও গুড বয় না, কিন্তু এখানে তো আবার ও দেখা যাচ্ছে গুড বয়, কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, তাহলে ওটা ধরা যাবে না। সুতরাং এটা আমাদের ধরলে আমাদের হাইপোথিসিসটা কারেক্ট বসে যাচ্ছে, অর্থাৎ সেটাই অ্যান্সার হবে আকবর অ্যান্ড অ্যান্থনি। বোঝাতে পারলাম আশা করি, যতটা চেষ্টা করে। ইফ পামেলা র্যাঙ্ক 17th ইন এ ক্লাস অফ 31, 31 জনের একটা ক্লাসে প্যামেলার র্যাঙ্ক হচ্ছে 31, তাহলে হোয়াট ইজ হার র্যাঙ্ক ফ্রম দি লাস্ট, শেষের দিক থেকে র্যাঙ্ক কত? তো মোট যদি এখানে 31 জন থাকে, স্টার্টিং থেকে যদি ওর র্যাঙ্ক হয়ে যায় 17, তাহলে এইদিকে আর কতজন আছে? 31-এর থেকে 17 বাদ করে দাও, 7-এর পরে 4 11 হাতে থাকলে 1, 14 জন, ঠিক। তাহলে এদিক থেকে এখানে আর 14 জন পার্সন আছে, তাহলে আমি এদিক থেকে যদি কাউন্ট করি তাহলে ওর র্যাঙ্ক কত হবে? 14 + 1 15। এটা বেসিক্যালি একটা ফর্মুলা থাকে, টোটাল মাইনাস এল বা মাইনাস এল প্লাস 1 বা আর প্লাস 1, টোটাল 31, তার থেকে প্রথমের দিক থেকে র্যাঙ্ক হচ্ছে কত? 17 + 1, এইটা দাঁড়ায় তো বেসিক্যালি 15, এটা হয়ে যাবে উত্তর। সাপোজ দ্য ডে আফটার টুমোরো ইজ নট সানডে, ডে আফটার টুমোরো এটা হচ্ছে বর্তমান দিন, প্রেজেন্ট ডে, ঠিক আছে, আর ডে আফটার টুমোরো মানে পরশু দিন। আচ্ছা, পরশু দিন যদি রবিবার না হয়, সানডে না হয়, which of the following day cannot be the day before yesterday? day before yesterday মানে হচ্ছে কি গত পরশু, day before yesterday, yesterday আগের দিন, ঠিক আছে, day before yesterday, তাহলে yesterday এর আগের দিন কোন দিন একদম হতে পারে না সেটা বলতে হবে। তাহলে এটা যদি সানডে হতো, এটা যদি সানডে হতো তাহলে এটা আমাদের স্যাটারডে হওয়া উচিত, এটা ফ্রাইডে হওয়া উচিত, এটা হয়ে যাওয়া উচিত থার্সডে, এবং এটা টিউসডে, সরি ওয়েডনেসডে, ওয়েডনেসডে। কিন্তু যেহেতু এটা সানডে না, তাহলে এখানে ওয়েডনেসডে কোনো রকম ভাবেই আসবে না, অন্য দিন আসতে পারে বাট ওয়েডনেসডে আসবে না, তাই এই দিনটা ওয়েডনেসডে হতে পারে না। এই যে এটা সেম জিনিস আমাদের আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। হু ইজ দি ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডকে আকবর, দেখলে পড়তে কিছু লাগে না, সলভ করতে যেটুকু টাইম, বাকি ইজি হয়। এখানেও চলে আসলো একই জিনিস। মনিকা লিভস, মনিকা কার কার মাঝখানে আছে? মনিকা কার কার মাঝখানে আছে? আকবর এবং অ্যান্থনির মাঝখানে, অ্যান্থনি এবং আকবর, আকবর এবং অ্যান্থনি, আকবর এবং অ্যান্থনির মাঝখানে আছে মনিকা। হয়ে গেল, শেষ, কমপ্লিট হলো। আবার এই সিরিজটাই আছে দেখো, তো এইখানে থেকে এই সিরিজটা থেকে এখানে 9 8 7 6 অ্যান্সার গুলো। হাউ মেনি ভায়েলস আর দেয়ার ইন দি অ্যাবাভ সিরিজ, আমি টোটাল কতগুলো দেখেছিলাম, টোটাল 37টা লেটার আছে এর মধ্যে, ভায়েল কতগুলো আছে কাউন্ট করো, ঠিক আছে। কিন্তু বলছে হাউ মেনি ভায়েলস আর দেয়ার ইন দি অ্যাবাভ সিরিজ হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, কনসোনেন্ট, প্রিসিডেড মানে এরকম ভাওয়েল কতগুলো আছে যার আগে কনসোনেন্ট আছে, প্রিসিডেড মানে আগে পিছন দিকে, আর ফলোড যদি বলে তাহলে পরে, এটা মনে রাখবে। তো এরকম কতগুলো আছে দেখা যাক। এ এর আগে জি, অর্থাৎ একটা জোড়া পেলাম, মানে ভাওয়েল তার আগে কনসোনেন্ট। এখানে ইউ এর আগে এইচ, ভাওয়েল তার আগে কনসোনেন্ট, ভাওয়েল তার আগে কনসোনেন্ট, এই ভাওয়েলের আগে ভাওয়েল আছে নেওয়া যাবে না, ভাওয়েলের আগে কনসোনেন্ট, এখানে ভাওয়েল তার আগে ভাওয়েল নেওয়া যাবে না, ভাওয়েলের আগে কনসোনেন্ট, তারপরে এখানে যদি ভাওয়েল দেখো তার আগে কনসোনেন্ট, আর এদিকে আসি এদিকে আসি এদিকে আসি, ভাওয়েলের আগে কনসোনেন্ট, এগুলো ছিল এইচ, মনে আছে এগুলো এইচ ছিল, তাহলে ভাওয়েলের আগে কনসোনেন্ট, ভাওয়েলের আগে কনসোনেন্ট, কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, তো মোট হচ্ছে 9টা এরকম জোড়া আছে এখানটায়। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ প্রিমনিশনের মানে হচ্ছে 6 8 PRE, প্রিমনিশন TION, এটার মানে বলছে 6 8 5 3 0 4 9 2 9 0 1, তাহলে
মনিটর, MONITOR, মনিটরের মানে কি হবে, জাস্ট এখান থেকে তুলে তুলে বসাবো। MONI, মনি মানে হচ্ছে দেখো 3049, সবগুলো লেটারেরই আমি এখান থেকে নাম্বারগুলো পাবো। মনি হয়ে গেল। টি মানে কি, আচ্ছা মনিট, একেবারে মনিট অবধি নেওয়া যায়, টি মানে 2, মনিট অবধি হয়ে গেল। ও মানে কি, ও এর জায়গায় আছে 0 আর আর এর জায়গায় আছে 8, তাহলে 3049208, এইটা হয়ে যাবে উত্তর। সাপোজ ওই যে ডিকশনারি যেটা করেছিলাম ওইটাই সেম ওয়ার্ডগুলো দেওয়া আছে, হুইচ অফ দেম উইল বি অ্যাট দি এন্ড, লাস্টেরটা কত হবে, আগে ফার্স্টেরটা বলেছিল এবার লাস্টেরটা কত। তো যেগুলো এ দিয়ে আছে, এম এর পরে এ আছে, ওগুলো কিন্তু হবে না, কারণ ওগুলো প্রথমেই চলে আসে আমার, এগুলো আমার হবে না। তাহলে এবার মেন, মেথড, মেথডিক্যাল, মেন্টর কোনটা হবে দেখো। এম এর পরে আছে EN, 3 নাম্বার লেটারটা আছে N, এখানে 3 নাম্বার লেটারটা আছে T, এখানে T আর এখানে হচ্ছে N। তাহলে অ্যালফাবেটিক্যাল সিরিজে N আগে আছে না T আগে আছে, MNOPQRST, N আগেই চলে আসে, তাহলে N গুলো নিয়ে লাভ নেই, এগুলো প্রথম দিকে চলে আসবে, N গুলো হবে না। তাহলে মেথড আর মেথডিক্যালের মধ্যে কোনটা আগে আসবে, মেথড শেষ হয়ে গেল। তো যদি মনে করো নাও তোমার দুটো লেটার ওয়ার্ড থাকে একদম পরপর সেম চলে, কিন্তু একটা শেষ হয়ে যায় আর আরেকটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে এই লেটারটা ডিকশনারি মানে এই ওয়ার্ডটা ডিকশনারিতে আগে থাকে আর এটা পরে থাকে, অর্থাৎ মেথডিক্যাল ওয়ার্ডটা সবার লাস্টে থাকে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, চাইনিজ কোডিং এই টাইপের, 1 2 3 মানে হচ্ছে সবার প্রাইস লেডি, 3 5 6 মানে হচ্ছে প্রাইস সানি ডে, এখানে এগুলো কাটাকাটি আছে বাট বুঝে নাও, এগুলো 3 3 5। আর বলছে 5 8 9 মানে হচ্ছে এ রেইনি ডে, হুইচ অফ দ্য ফলোইং নিউমেরাল স্ট্যান্ডস ফর সানি, সানি এর মান কি হবে। তো আমি প্রথম দুটোর মধ্যে যদি দেখি প্রাইস আমার কমন আছে এগুলোকে, আর এখানে 3 3 কমন, তো এগুলো বাদ হয়ে গেল। সেকেন্ড আর থার্ড এর মধ্যে যদি দেখি আমার ডে আর ডে কমন, এখানে 5 5 কমন বাদ, তাহলে এখানে 6 পড়ে থাকলো আর এখানে কি পড়ে থাকলো, সানি পড়ে থাকলো, তাহলে আমি বলতে পারি 6 মানেই হচ্ছে সানি। অঙ্কিত ইজ দি সন অফ জুবিন, অঙ্কিত হচ্ছে জুবিনের সন, কার সন, জুবিনের। আচ্ছা এটা কোনো কামেই লাগবে না এখানটাতে, কারণ এর পরে যেগুলো দেওয়া আছে এর সাথে কোনো লিঙ্ক নেই। দেখো মঞ্জু ইজ দি ডটার অফ অনিল, মঞ্জু হচ্ছে অনিলের ডটার, মঞ্জু, মঞ্জু ইজ দি ডটার অফ অনিল হলো। শিলা ইজ দি মাদার অফ মঞ্জু, তাহলে মঞ্জুর মা যদি শিলা হয় তার মানে অনিলের ওয়াইফ হবে শিলা। ওকে, মোহন ইজ দি ব্রাদার অফ মঞ্জু, মোহন হচ্ছে আবার ব্রাদার মোহন, তাহলে মঞ্জুর ব্রাদার। হাউ ইজ মোহন রিলেটেড টু শিলা, তো শিলার কে, শিলার হচ্ছে ছেলে, এটা যদি মেয়ে হয় তো ছেলে সন হবে, অর্থাৎ এটা কোনো কাজের নাই এখানটায়। আবার ওই সিরিজটাই দেওয়া আছে, বলছে ইফ উই ড্রপ অল দি ভাওয়েলস ফ্রম দি অ্যাবাভ সিরিজ হুইচ লেটার উইল বি ইন দি মিডল পজিশন, সবগুলো ভাওয়েল যদি বাদ করে দেওয়া যায় তাহলে যেটা থাকবে তার মিডিলে কি আসবে, ভাওয়েলগুলোকে বাদ করে দাও এখান থেকে শুধু। এটা আমার ছিল হচ্ছে এইচ, তাই না, এটা এ ছিল, তাহলে আমি ভাওয়েলগুলোকে বাদ দিয়ে যদি লিখি জি জি এইচ টি কে এইচ, তারপরে হচ্ছে জি, তারপরে হয়ে যাবে ওয়াই ওয়াই ডি কে কে ভি আর বি, তারপরে সি ডি ডি সি, দেন চলে আসবে আর এফ এফ এইচ এইচ এইচ। এগুলো কটা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা, 25টা কনসোনেন্ট পাওয়া গেল ভায়েল বাদ। টোটাল 37টা ছিল তাই না, তার মধ্যে 25টা আমরা কনসোনেন্ট পেলাম। তো বলছে ইফ উই ড্রপ অল ভাওয়েলস ফ্রম দি অ্যাবাভ সিরিজ হুইচ লেটার উইল বি মিডল, মিডিলে কত থাকবে, তো মোট 25টা, তাহলে মিডিল মান হচ্ছে 13 নাম্বারটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ভি থাকছে। ওকে, এটার উপরে দেখো বলছে দি ডিফারেন্স বিটুইন দি নাম্বার অফ কনসোনেন্ট এন্ড নাম্বার অফ ভায়েল, তো নাম্বার অফ কনসোনেন্ট দেখলাম 25টা আর টোটাল 37টা আমাদের লেটার আছে এখানটায়, তাহলে 37 থেকে যদি 25 বাদ দাও মানে 12টা হচ্ছে আমার ভায়েল, তাহলে 25 থেকে 12 বাদ দিয়ে দিলে কত হবে, 13টা, 13টা হচ্ছে এখানে ডিফারেন্স ভায়েল আর কনসোনেন্টের। হোয়াট ইজ দি নাম্বার অফ ট্রায়াঙ্গেল, এর মধ্যে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো, যদি এখানে নাম এবিসি নামকরণ এগুলো নাম টাম দেওয়া ছিল, আমি আর নাম দিচ্ছি না। দেখো এখান থেকে বেসিক্যালি আমাদেরকে সেপারেট করে করে আমি তোমাকে বোঝাচ্ছি, এই যে এইটাকে বের করে নিয়ে এলাম, আমি যদি নামই দিয়ে দিই ডি, এটাকে ই নাম দিলাম, এটাকে এফ নাম দিলাম, এটাকে জি, তাহলে আমি এই যে বি এফ আর সি এইটাকে যদি আমি বের করে নিয়ে আসি, এখানে মোট 3টে থাকে। মনে রাখবে এইরকম ফিগার থাকা মানে এখানে 3টে করে ট্রায়াঙ্গেল থাকে, একটা দুটা আর গোটা বড়টা একটা, 3টে।
সিমিলারলি আমি যদি এইটাকে বের করে নিয়ে যাই এখান থেকে যে এ ডি এফ আর এটা হচ্ছে ই, এখানেও থাকবে তিনটা তিনটা তিনটা। সিমিলারলি আরেকটা মাঝখানে আছে, এটাকে যদি আমি বের করে নিই এখান থেকে এই জিনিসটাকে, এই যে ডি, এই যে এফ আর এই যে বি আর এটাকে একটা নামকরণ করে দিলাম, এক্স নাম দিয়ে দিলাম, এখানেও তার মানে তিনটা থাকবে। তাহলে কটা হলো দেখো, 3 + 3 + 3, 9টা অলরেডি আমি পেয়েছি। এবার দেখো এই ট্রায়াঙ্গেলটাকে এইটার সাথে যখন জোড়া লাগানো হলো, তুমি আরেকটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলে, এত বড় এই বড় ট্রায়াঙ্গেলটাকে পাওয়া গেল, তাহলে আরেকটা ট্রায়াঙ্গেল হলো। এবার এই ট্রায়াঙ্গেলটাকে যখন জোড়া লাগালাম, এই ট্রায়াঙ্গেলটাকে, এই যে এইটা নিচেরটাকে, তখন কি কোনো ট্রায়াঙ্গেল তৈরি হলো? শুধুমাত্র হচ্ছে না, কিন্তু তিনটে ট্রায়াঙ্গেলকে যখন জোড়া লাগালাম বড় আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। 3 তিরিখকে 9 দিয়ে 11, তো আমি এখানে 11টাই খুঁজে পেয়েছি এখনো অবধি। 12টা হবে কিনা জানি না, কারণ আমি অনেক খুঁজলাম এখানে, আমার কিন্তু চোখে পড়লো না যে এখান থেকে 12টা ট্রায়াঙ্গেল অন্য কোনো রকম ভাবে তৈরি হচ্ছে কিনা। তো আই থিঙ্ক এখান থেকে 11টাই ট্রায়াঙ্গেল টোটাল হবে, তাও একটু দেখে নিও, ভুল হলে আমাকে কারেক্ট করে দিও। আচ্ছা, ওয়ার্ডস যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে এখানে কি বসবে? অ্যানালজি। ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস ফর্ম করে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের একটা পার্ট হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? তাহলে লাইন, লাইন কিসের পার্ট বলতে পারো? ম্যাথমেটিক্স, ফিগার, অ্যালজেব্রা বলবো না, জিওমেট্রি। আমার মনে হয় এটা জিওমেট্রি হবে। জিওমেট্রিতে অনেকগুলো জিনিস থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে লাইন। লাইন দিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে, পরবর্তীতে সবকিছু তৈরি হচ্ছে, তো জিওমেট্রির আই থিঙ্ক একটা পার্ট হচ্ছে লাইন এখানটা। গেমস, ক্রিকেট আর ফুটবলের রিপ্রেজেন্টেশন কি হবে? তো এটা হচ্ছে বড় গোল্লাটা হচ্ছে গেম, তার মধ্যে এটা ক্রিকেট আর এটা হলো ফুটবল, আলাদা আলাদা দুটো গেম। এটা আমাদের একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। সোলজার সার্ভ দেয়ার কান্ট্রি, দেয়ার আর 4 রেফারেন্সেস, চুজ দি কারেক্ট ওয়ান। কোনটা ঠিক হবে অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট? সোলজার সার্ভ দেয়ার কান্ট্রি, দোজ হু সার্ভ দেয়ার কান্ট্রি আর সোলজার্স, এটা ট্রু না। শুধু বলেছে সোলজার সার্ভ দেয়ার কান্ট্রি, সোলজাররা, সৈনিকরা দেশের সেবা করে, দেশের জন্য সার্ভিস করে, দেশের সেবা করে। কিন্তু অন্য যারা দেশের সেবা করে তারা সোলজার, তারাও যে সোলজারই হবে সেরকম তো ব্যাপার নয়, ঠিক আছে? এখানে সেটা বলা নেই। রিভার্সটা ট্রু নাও হতে পারে, এটা হবে না আমার মতে, তো তাই মনে হয়। ওমেন ডু নট সার্ভ, ওমেনের গল্প তো কিছু বলাই নেই এখানে। মেন জেনারেলি সার্ভ দেয়ার কান্ট্রি, এটাও হবে না। সাম মেন হু আর সোলজার সার্ভ দেয়ার কান্ট্রি, আমি এখান থেকে এইটা বলতে পারি যে হ্যাঁ, কিছুজন মেন আছে যারা সোলজার আর তারা সার্ভ, তার কান্ট্রিকে সার্ভ করে, এখান থেকে এটা বলা যেতে পারে বলে আমার মনে হয়। How many 3-letter words with or without meaning can be formed out of the letters of the word logarithm? তিনটে করে এখান থেকে লেটার নেব, নিয়ে আমাদের ওয়ার্ড তৈরি করতে হবে। ওয়ার্ডের মিনিং থাকুক চাই না থাকুক, কতগুলো তৈরি করা যাবে, কিন্তু রিপিটেশন অফ লেটার করা যাবে না। অর্থাৎ এই 3 লেটারের যে আমি ওয়ার্ড তৈরি করবো ওর মধ্যে একটা লেটার দুবার থাকা যাবে না। তো যাই হোক, এখানে দেখো LOGARITHMS সবগুলোই ডিস্টিংক্ট লেটার, কোনোটাই ডবল লেটার এখানে নেই। এই ধরনের কোশ্চেন যখন থাকে তখন যেটা করতে হবে, ফার্স্ট পজিশনে তুমি কতগুলো লেটার বসাতে পারছো, কত রকম ভাবে, 1 2 3 4 5 6 7 8 9, 10টা লেটার আছে, তাহলে 10 রকম ভাবে বসানো যেতে পারে। প্রথম পজিশনে এখানে 10 রকম ভাবে আমি বসাতে পারি। এখানে যখন 10 রকমের ভাবে বসে গেল, মানে একটা লেটার যখন বসে গেল এখানে, তাহলে বাঁচলো আরো 9টা, তখন আমি এখানে আরো 9 রকম ভাবে বসাতে পারি, ইনটু 9। যখন এখানে দুটো লেটার অলরেডি বসে গেছে, তখন এই পজিশনে আর কটা লেটার বসাতে পারি আমি? কত রকম ভাবে? 8 রকম ভাবে। ব্যাস, 9 10 9 72, 720, 720 রকম ভাবে কিন্তু 720টা এখানে কিন্তু এরকম ওয়ার্ড তৈরি করা যাবে, মিনিং থাকুক চাই না থাকুক। অল ফিশ ক্যান সুইম, নো ফিশ ক্যান ওয়াক, সো নাথিং দ্যাট ক্যান ওয়াক সুইমস, এটা ট্রু হবে না ফলস হবে? অল ফিশ, আমি এটাকে ফিশ ধরলাম সিলোজিজমের, অল ফিশ ক্যান সুইম, সবগুলো ফিশ সুইম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, নো ফিশ, কোনো ফিশই কি ওয়াক করতে পারে না। সো নাথিং দ্যাট ক্যান ওয়াক সুইমস, তাহলে বলছে যারা ওয়াক করতে পারে এরকম কেউই সুইম করতে পারে না। তাহলে ওয়াক করতে পারে এরকম কেউই সুইম করতে পারে না, এটা 100% শিওরলি বলা যাবে না, কারণ এই গোল্লাটাকে আমি এরকম না বানিয়ে এরকমও বানাতে পারতাম, তাহলে এফ আর এই ডাব্লিউর মধ্যে কোনো সম্পর্ক থাকতো না, কিন্তু ডাব্লিউ আর এস এর মধ্যে সম্পর্ক হতো। আর সিলোজিজমে আমরা জানি যখনই এরকম ঘটনা ঘটে যে হতেও পারে নাও হতে পারে, সেটাকে আমরা ভুল ধরি, সো ইনফারেন্স ইজ ফলস হবে। প্রবাবলি ট্রু, প্রবাবলি ফলস তখনই আসে যদি আমার কোশ্চেনটা এরকম থাকতো, নাথিং দ্যাট ক্যান ওয়াক সুইমস ইজ আ পসিবিলিটি, তখন আমাদের পসিবিলিটি বা প্রবাবিলিটি কেস আছে, আদারওয়াইজ এটা কিন্তু ফলস হয়। হতেও পারে নাও হতে পারে ঘটনা আসলে সেটা কখনো ট্রু হবে না, সেটা ফলস হয়ে যায়, এটা হবে উত্তর। হুইচ নাম্বার উইল অকুপাই দি ব্ল্যাঙ্ক স্পেস, এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে? তো কিছু না, দেখো 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 7 এর স্কোয়ার আছে 49, তাহলে এখানে 6 হবে, 6 এর স্কোয়ার
36। At 3 p.m. the minute hand of a clock placed normally on the wall points to the west. তো এটা যদি আমার ওয়াল হয়, ক্লক হয়, ঘড়ি হয় দেওয়ালের মধ্যে, 3 মানে এখানে 3টে, এটা 12টা, 3টের সময় মিনিট 3টে যখন বাজবে তখন কি হবে, মিনিটের হ্যান্ড এই থাকলো আর এটা হলো ঘন্টার কাঁটা, তাই না? তো মিনিটের হ্যান্ডটা তখন বলছে ওয়েস্টে যদি থাকে, তো এইটা যদি আমার ওয়েস্ট হয়ে যায় তাহলে এই নিচের দিকটা আমার ইস্ট হচ্ছে। এবার এটা ওয়েস্ট এটা ইস্ট হলে এটা আমার নর্থ হবে, এটা সাউথ হবে, ঠিক আছে? কারণ আমরা জানি এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট আর এটা ওয়েস্ট হয়, তাই না? তো এই জিনিসটাকে জাস্ট তুমি এরকম করে ঘুরিয়ে দাও, তাহলে ওয়েস্ট এই পজিশনে চলে যাবে আর এইখানে সাউথ চলে আসবে। একটু ঘুরিয়ে জিনিসটাকে ভাবো, তাহলে পরে বুঝতে পারবে, ঠিক আছে? তো বলছে ইন হুইচ ডিরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9 AM, তাহলে 9টার সময় ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 9 মানে এখানে, 9টার সময় ঘন্টার কাঁটা এদিকে মুভ করে থাকবে, মানে সাউথের দিকে মুভ করে থাকবে। ইফ দি গিভেন ইন্টারচেঞ্জেস নেমলি সাইন্স প্লাস আর ভাগ চিহ্নকে, প্লাস এবং ভাগ চিহ্নকে পরিবর্তন ইন্টারচেঞ্জ করা হয় একজনের জায়গায় আরেকজনকে, এবং সাথে 6 আর 3কেও যদি পরিবর্তন করি, নিচের মধ্যে কোনটা ট্রু? পরপর চেক করতে করতে লাস্টেরটাতে আসো, দেখো 6-এর জায়গায় 3, 3-এর জায়গায় 6 বসাও, যোগের জায়গায় ভাগ, ভাগের জায়গায় যোগ বসাও, দেখো স্যাটিসফাই হয় কিনা। 6-এর জায়গায় 3 আর এখানে 3-এর জায়গায় 6 হলো। আচ্ছা আমরা প্রথম থেকে চেক করি এক এক করে, আমি জানি না এটা কি হবে, প্রথম থেকে চেক করা যাক। 6-এর জায়গায় আমি করে দিলাম 3, 3-এর জায়গায় 6, 3-এর জায়গায় 6, 3-এর জায়গায় 6, ঠিক আছে? যোগের জায়গায় করে দেওয়া গেল ভাগ, আর ভাগের জায়গায় আমি করে দিলাম যোগ, দেখা যাক মিলে কিনা। এটা মানে কি 3/6 মানে হাফ হবে, হাফের সাথে 6 যোগ করলে 6 আসে না, এটা হবে না। এটা যদি দেখি 3 তো না, 3-এর জায়গায় 6 হয়ে যাবে, ভাগের জায়গায় যোগ হয়ে যাবে, 6-এর জায়গায় 3, যোগের জায়গায় ভাগ ইকুয়াল টু 5। তাহলে এটা তো 3/2, 6 প্লাস 3/2, এটাও হচ্ছে না। এটা যদি দেখা যায় 3 যোগ 6, তাহলে 3-এর জায়গায় 6 করব, যোগের জায়গায় হয়ে যাবে ভাগ, 6-এর জায়গায় হয়ে যাবে 3 আর ভাগের জায়গায় হয়ে যাবে যোগ 4 ইকুয়াল টু, দেখা যাক 3-এর দিয়ে 6কে ভাগ দিলে 2, 4 আর 2 যোগ করলে 6 মিলে যাচ্ছে, অর্থাৎ এটার অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা, এটা হবে না। at 12 PM both hands একই রকম, 12টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা তো এক জায়গাতে এই দিকেই থাকবে, ঘন্টা 12টা যখন বাজে। এইটা বলছে সাউথ, এটা যদি সাউথ হয় তাহলে এটা নর্থ। এবার আমরা জানি এটা যদি নর্থ হতো এটা সাউথ হতো, তো এটা ইস্ট হয়, তো এটা ওয়েস্ট হয়। তাহলে জিনিসটাকে যদি ঘুরিয়ে দাও তুমি, মানে এরকম করে যদি ঘুরিয়ে দেওয়া যায়, এটাকে সাউথ যদি আমি এভাবে করে ভাবি যে এটা আমার সাউথ হচ্ছে আর এটা আমার নর্থ হচ্ছে, তাহলে আমার নর্থের এদিকে থাকে ইস্ট আর এদিকে থাকে ওয়েস্ট। তাহলে বলছে ইন হুইচ ডিরেকশন দি আওয়ার হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9 AM, তাহলে 9টার সময় ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এখানে থাকবে, তাহলে সেটা কোন ডিরেকশন হবে? ইস্ট ডিরেকশন। সাপোজ দ্য ডে আফটার টুমোরো ইজ নট স্যাটারডে, একই রকম গল্প, এটা প্রেজেন্ট ডে, ডে আফটার টুমোরো এটা স্যাটারডে নয় বলছে। দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দি ডে আফটার ইয়েস্টারডে, এখানে একটা লক্ষ্য রাখার জায়গা, আগেরটা যেটা করেছিলাম সেখানে ডে বিফোর ইয়েস্টারডে ছিল, কিন্তু এখানে ডে আফটার ইয়েস্টারডে বলছে, তাহলে এটা ইয়েস্টারডে। ডে আফটার ইয়েস্টারডে মানে কি আজকের দিনটাই, ডে আফটার ইয়েস্টারডের পরের দিন মানে কি আজকের দিন, বেসিক্যালি ওটা বিফোর বলা ছিল, ডে বিফোর ইয়েস্টারডে, তাই না? তো যাই হোক, আমি এটা নেটেও দেখলাম, আমি ঠিক বুঝতে পারলাম না যে সাধারণত আমরা ডে বিফোর ইয়েস্টারডে করি আর ডে আফটার টুমোরো করি, বাট এখানে ডে আফটার ইয়েস্টারডে বলতে কি বোঝাচ্ছে? আমার মনে হয় ডে আফটার যদি ওইভাবে করে আমরা ভাবি তাহলে ডে, কারণ একই কোশ্চেন দুবার দেওয়ার তো মানে হয় না মনে হয়। তো ডে আফটার ইয়েস্টারডে বলতে বেসিক্যালি যেমন ডে আফটার টুমোরো বলি তো মানে পরের দিন হয়, তো ডে আফটার ইয়েস্টারডে মানে বেসিক্যালি প্রেজেন্ট ডে হওয়া উচিত, এটা আমার মতে। আমি ভুলও হতে পারি, যদি ভুল হই তাহলে যারা ইংরেজিতে একটু স্পেশালিস্ট তারা আমাকে অবশ্যই কারেক্ট করো। তো এটা গেল, তাহলে মানে বর্তমান দিন, আজকের দিনটা কি সেটা আমাদের কি হতে পারে না, ক্যান নট বি, এটা আমাকে বের করতে হবে। এটা যদি স্যাটারডে না হয় তাহলে এটা ফ্রাইডে হতে পারে না, অর্থাৎ এটা ফ্রাইডে যদি না হয় তাহলে এটা মন্ডে টিউসডে থার্সডে, এটা থার্সডে হতে পারে না। তো আমার মনে হয় এটাই হওয়া উচিত, বাকি পরে দেখতে হবে অ্যান্সার কি দিলে বুঝতে পারবে। আর তোমাদের যদি জানা থাকে কারো ইংরেজিতে দক্ষ থাকো তাহলে আমাকে অবশ্যই, দক্ষ থাকলে আমাকে জানাবে। আচ্ছা এটারও আমি একটু কনফিউশনে আছি, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। এখানে বলেছে সামথিং ইজ টু ভেজিটেবল, সিমিলারলি হুইট ইজ টু সাম, কি হবে? তো এখানে যদি আমি হুইট মানে হচ্ছে গম, তাই না? তো হুইট থেকে কি হবে? সামথিং ইজ টু ভেজিটেবল, হুইট ইজ টু কি হবে? আমি যদি এখানে প্ল্যান্ট বসাই, আমি মনে করো আমি ক্যাবেজ বসালাম, ক্যাবেজ বাঁধাকপি, ক্যাবেজ ইজ আ ভেজিটেবল, ঠিক আছে। তাহলে হুইট ইজ আ কর্ন, হুইট কি কর্ন না? কর্ন তো আমরা জানি ওই কর্নফ্লেক্স খাই, ভুট্টা আর কি, তো হুইট কি ভুট্টা? মিলছে না।
আবার আমি যদি লিভস বলি, লিভস হচ্ছে ভেজিটেবল, হুইট হচ্ছে রাইস, হুইটের সাথে রাইসের সম্পর্ক এটাও মিলছে না। বার্লি যদি বলি, বার্লি কি বার্লি ইজ আ ভেজিটেবল আর হুইট ইজ আ ফ্লোর, বার্লি ভেজিটেবল আই থিঙ্ক না, আর হুইট ফ্লোর কি, হুইট থেকে ফ্লোর হয়, হুইট ইজ নট আ ফ্লোর। ঠিক আছে, তো এটাও আমার মনে হয় না, আমি একমাত্র এই তিনটের মধ্যে চারটার মধ্যে এটাই আমাকে মোটামুটি লজিক্যাল মনে হলো যে প্ল্যান্ট থেকে বা ছোট ছোট গাছপালা থেকে আমরা ভেজিটেবল বা সবজি পাই, কেক থেকে আমরা আর হুইট থেকে আমরা কেক পাই। এবার ডাইরেক্ট স্যার হুইট থেকে কিভাবে কেক পাই? হুইট থেকে মানে গমের থেকে তো ময়দা টয়দা তৈরি হয় এবং সেটা দিয়ে কেক তৈরি করা হয়, ক্রিমে কেক লাগে তৈরি করতে। তো আমার মনে হয় এটা হওয়া উচিত, আমার মনে হচ্ছে এটাতে, বাট আমি কিন্তু শিওরলি এটা বলছি না, আই এম নট শিওর। তোমরা যারা করেছো আমাকে বলতে পারো কি করেছো এটাতে। আচ্ছা 196 বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ফর্মড ইউজিং অনলি দি লেটার্স অফ দি ওয়ার্ড পিএসসি এক্সামিনেশন। পিএসসি এক্সামিনেশনের লেটারগুলো দিয়ে নিচে চারটে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এর মধ্যে একটা লেটার যতবার আছে ততবারই তুমি ইউজ করতে পারবে, তার থেকে বেশিবার কিন্তু সেই লেটারটাকে ইউজ করা যাবে না। তো এখানে যদি দেখো স্টেপ ইন এটাই একমাত্র তৈরি করা যাবে। এস আছে, হ্যাঁ আছে, টি আছে, হ্যাঁ আছে, ই আছে, হ্যাঁ আছে, পি 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 আছে, আই আছে, হ্যাঁ আই আছে, এন আছে, হ্যাঁ এন আছে। ঠিক আছে, স্টেপিং কে তৈরি করা যায়, বাকিগুলো যাবে না। আবার এইটাই দেওয়া আছে সেম টু সেম, দি সাম অফ দি নাম্বার অফ কনসোনেন্ট এন্ড সাম অফ দি ভাওয়েল। তো কনসোনেন্ট আর ভাওয়েল মেলানো মানে কি, গোটা এর মধ্যে যতগুলো আছে সবগুলোই, তাহলে হচ্ছে 37টা টোটাল হয়ে যাবে। তো এই ছিল 199 অবধি ছিল, তারপরে 200 নম্বর কোশ্চেনটা ম্যাথের ছিল। এগুলো ছিল রিজনিং এর প্রশ্ন, যার মধ্যে 2 থেকে 3টা আমাকে ডাউটফুল মনে হয়েছে, বাদ বাকিগুলো 100% অ্যাকুরেসির সাথে করা যায়। অর্থাৎ একটু প্র্যাকটিস করে গেলে কিন্তু এই কোশ্চেন পেপারও ম্যাথের গুলো পড়িয়েছি, কঠিন ছিল না। একটু নতুন ধরনের পেপার সেট করে দিয়েছে, বাট কঠিন নয়। কেউ যদি একটু প্র্যাকটিস থাকে, তবে এটাতে সময় দিতে হবে। আর্টসের স্টুডেন্ট, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অতটা এটাতে হয়তো গুরুত্ব দেয় না ডাব্লিউবিসিএস এর জন্য, অন্যান্য অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় দেখে, আর একটু উইক পয়েন্টও থাকে তাদের। তো সেই জন্য এই জায়গাটাতে একটু গুরুত্ব দাও, কারণ একটু ভালো মতো করে পড়লে তোমরা কিন্তু এখানে ভালো স্কোর 150+, 60+ ইজিলি চলে যেতে পারবে। আর যারা ম্যাথে ভালো বা সায়েন্সে, তারা 170, 80+ও কিন্তু স্কোর করতে পারবে এই ধরনের পেপারে। একটু প্র্যাকটিস শুধুমাত্র বাড়িতে লাগবে, টাইম ম্যানেজমেন্টটা শুধুমাত্র শিখতে হবে। আমি চেষ্টা করে চলেছি আমার যতটুকু নলেজ আছে, যতটুকু আমি শিখেছি, যতটুকু জানি, সেটা তোমাদের সাথে শেয়ার করার, এবং আগামীতেও করতে থাকবো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়ে থাকে। তো এছাড়াও যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কম্পাইলেশন চাও ডাব্লিউবিসিএস এ আসা আজ অব্দি পরীক্ষার ম্যাথের প্রশ্নগুলোর, তাহলে এই কোর্সটাকে জয়েন করতে পারো। এটা স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এই কোর্সটা চলছে এখন। এখন চলছে মানে তুমি জয়েন করতে পারো যখন ইচ্ছা। আমি ধীরে ধীরে ভিডিও এর মধ্যে আপডেট করে চলেছি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স এর কম্পাইলেশন। আজকের ভিডিওতে এইটুকুই থাকছে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়েছো এবং বাকিদের সাথে একটু শেয়ার করে দিও। আর চ্যানেল যদি এখনো মেম্বার না হয়ে থাকো, মেম্বার হয়ে নাও, তাহলে পরে রেগুলার আপডেট ভিডিওগুলো আসলে পেতে থাকবে। টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়েও টেলিগ্রামের সাথে স্মার্ট ম্যাথসের, সেখানে বিভিন্ন পিডিএফ, কুইক আপডেটস, অনেক সময় ভিডিও দিতে পারি না, কোনো আপডেট থাকে, নোটিফিকেশন আছে, সেগুলো শেয়ার করে দিই সেখানটায়। আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের অন্যান্য ক্লাসের সাথে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।